নমস্কার, জনতার দরবারে আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। আজকে পলিটিক্যাল বাংলাদেশ এই সমস্ত ইস্যু একটু থাক। আমাদের দেশের, আমাদের রাজ্যের সাধারণ মানুষ, মধ্যবিত্ত, যারা ছেলে মেয়ে, যারা চাকরি করছেন এই 3 থেকে 4 বছর হলো, তাদের ভবিষ্যৎ, আর্থিক ভবিষ্যৎ কি হতে পারে সেই নিয়ে একটু আলোচনা করি আজকে। কারণ ইতিমধ্যেই কর ছাড় তো ব্যাপক দিয়েছে কেন্দ্রীয় সরকার শনিবারের বাজেটে। 12,75,000 টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না, অর্থাৎ মাসে 1 লক্ষ টাকা ইনকাম যাদের, আয় যাদের, বেতন যাদের চাকুরিজীবীদের, তাদের কোনো কর নেই। এবার তার সঙ্গে সঙ্গে রেপো রেট 0.25 বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করলো রিজার্ভ ব্যাংক। 5 বছর পর রেপো রেট কমলো। 2020 সালের পর এই 2025-এ রেপো রেট কমার পর এখন অনেক প্রশ্ন। সেটা হচ্ছে রেপো রেট কি, রেপো রেট খায় না মাথায় মাখে, জানার দরকার নেই। জানার দরকার কি আছে? সুদ, গাড়ি বাড়ি সুদ। এখন অনেকেই ইনভেস্ট করে বসে আছেন, কিনেছেন ফ্ল্যাট, অনেক সঞ্চয়ের টাকা হোম লোন করে, সেই লোনের সুদ কমবে কিনা, কতটা কমবে, কতটা কমতে পারে, রেপো রেটের মাধ্যমে সুদ কিভাবে কমে, এবং যারা লোন অলরেডি চালাচ্ছেন তাদের ক্ষেত্রে সুদ কমবে কিনা, গাড়ি এবং বাড়ি দুটোই এই মুহূর্তে মধ্যবিত্ত অল্প বয়সীদের ক্ষেত্রে যথেষ্ট একটা স্বপ্নের বিষয়। অবশ্যই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত। তার কাছে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করুন, সহজভাবে সরল ভাষায় পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন অনির্বাণ দত্ত আপনাদেরকে আপনাদের কি কি করণীয়। এছাড়া শেয়ার বাজার কেন্দ্রীয় বাজেটের আগে, অনেক আগে থেকেই ঢুকছিল। আজকে রেপো রেট কমানোর পরেও আবারও শেয়ার বাজার ধুকছে, 77,000-এ চলে গেছে, আবার কিছুটা উঠেছিল শেয়ার বাজার। আচ্ছা, রেপো রেট এরকম নাকি শোনা যাচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যে আরো প্রায় 75 বেসিস পয়েন্ট মানে 0.75 নাকি কমানো হতে পারে। তাহলে মানুষের হাতে টাকা আসবে, আপনার আমার হাতে টাকা আসবে, তা খরচ করব কিভাবে, নাকি সঞ্চয় করব, করলে কোথায় করব? আজকের সেশনটা একটু এরকমই হয়ে যাক। রিজার্ভ ব্যাংকের গভর্নর তিনি কি বললেন, তিনি কি ঘোষণা করলেন একবার দেখাই, তারপরে অনির্বাণের কাছে আসবো। Unanimously decided to reduce the policy rate by 25 basis points from 6.5% to 6.25%. Consequently, the standing deposit facility, SDF, the SDF rate shall be at 6.0%, and the marginal standing facility rate, also called the MCF rate, and the bank rate shall be 6.5%. The MPC also decided unanimously again to continue with the neutral stance. আমি একটু অনির্বাণের কাছে প্রথমে আসতে চাই, আপনারা দেখতে থাকুন, আপনারা সুপরামর্শ পাবেন অবশ্যই। প্রথমে একটু জানতে চাই যে আচ্ছা, এই রেপো রেট শক্তিকান্ত দাস থাকাকালীন কমানো গেল না কেন? আজকে মালহোত্রা সাহেব এলেন, 2020 পরে কেন 2025, 5 বছর লাগলো কেন রেপো রেট কমাতে? না দেখো, এটা একটা খুব আলোচনার বিষয়বস্তু তো বটেই। শক্তিকান্ত দাস এই এতদিন ধরে মানে 2 বছর ধরে তো প্রায় অপরিবর্তিত রেখেছিল, তার আগে বাড়ানো হয়েছিল, কমানোর কথা ভাবেননি। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল উনি খুব কনজারভেটিভ আছেন, একটুখানি ধীরে চলো মানে পদক্ষেপ নিতেন। এবং সব থেকে মাথা ব্যথার কারণ যেটা ছিল সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি। এই মূল্যবৃদ্ধি যদি একটা উঁচু জায়গাতে থাকে, তাহলে আপনি যদি রেপো রেটকে কমান তাহলে সেটা মূল্যবৃদ্ধিকে আরো উপরের দিকে ঠেলে তোলে। বা আমি উল্টোভাবে বলতে পারি যে মূল্যবৃদ্ধি যদি কমে তাহলে আপনি রেপো রেটটাকে কমাতে পারেন, এবং রেপো রেটটা বাড়ানো কমানো দিয়ে কিন্তু মূল্যবৃদ্ধিটাকে অ্যারেস্ট করা হয়। আমাদের দেশের মূল্যবৃদ্ধিটা অনেক বছর ধরে একটা উঁচু জায়গাতে ছিল, এবং আপনি সত্যি দেখবেন যে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার যে মাপকাঠি হয় সেটাকে আমরা বলি সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেটা আগে 6.5%-এর উপর ছিল, কখনো 7%, 7.42, সেখান থেকে ধীরে ধীরে কমছে। এবার এখন যে জায়গাতে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আরবিআই এর নতুন গভর্নর তিনি হয়তো বুঝতে পেরেছেন যে এই সময়টা আক্ষরিক অর্থেই হয়তো সঠিক সময়। আমরা এর আগের মনিটারি পলিসি মিটিং যতগুলো হয়েছে লাস্ট
আমি বলছি দুটো কোয়ার্টারে বা লাস্ট দুটো মিটিং যেটা হয়েছিল সেখানেও কিন্তু একটা প্রত্যাশা ছিল, এবং সেখানে আপনারা জানবেন যে 6 জন মেম্বার নিয়ে এই মনিটারি পলিসি যে মিটিংটা হয় সেখানে 6 জন মেম্বার থাকেন। তাদের মধ্যেও একটা দ্বন্দ্ব ছিল, যে সবাই যে বলেছিল যে রেপো রেট কমাবেন না সেটা নয়, একজন দুজন সেখানে রিয়াক্ট করেছিল যে রেপো রেটটা হয়তো এখন কমানোর সময় হয়ে গেছে। কিন্তু আজকের দিনে যে মিটিংটা হয়েছে সেখানে নতুন গভর্নর তার নতুন ইনিংস খেলেছেন, যেখানে প্রত্যেক ওই মনিটারি পলিসির যারা কমিটির মেম্বার আছেন 6 জন মেম্বার থাকেন, 6 জন সর্বসম্মতভাবে ঠিক করেছেন যে এবার দ্য টাইম হ্যাজ কাম টু রিডিউস দ্য রেপো রেট। এবার রেপো রেটটা কমানোর যে সুবিধে অসুবিধে সেটা আগামী কয়েক বছর মানে কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পাবো। আমি আসবো রেপো রেট কমানোর সুবিধে অসুবিধে কোন কোন জায়গায়, রেপো রেট কমানোর ক্ষেত্রে সুদ কেন বারবার আমরা আশা করছি যে সুদ কমে যাবে, একটু অন্যান্য অর্থনীতিবিদের বা অর্থনৈতিক বিশেষজ্ঞের যে সঙ্গে কথা বলেছিলাম, যেমন শৈবাল করের সঙ্গে কথা বলেছিলাম, তিনি এটাকে কিভাবে দেখছেন একটু দেখাই, তারপরে আবার অনির্বাণের কাছে আসবো। যখন এই মনিটারি পলিসির যে মিটিং গুলো হয় তাতেই আশা করা গিয়েছিল যে রেপো রেট একটু কমবে। এই মুহূর্তে মুদ্রাস্ফীতি বা মূল্য বৃদ্ধি একটা নিয়ন্ত্রণে রয়েছে, অর্থাৎ খুচরো মূল্য বৃদ্ধি 4.85% থাকার দরুন আমার মনে হয় রিজার্ভ ব্যাংকের পক্ষে এই রেপো রেটটা কমানো সহজ হয়েছে। এর ফলে ইন্টারেস্ট রেট কমবে এবং ব্যাংকগুলো নিশ্চয়ই এটা এফেক্টিভ করবে যত তাড়াতাড়ি সম্ভব। কারণ রেপো রেট হচ্ছে যে টাকা ব্যাংক অর্থাৎ কমার্শিয়াল ব্যাংকে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য দিতে হয়, সেটা যদি কমে ফলে কমার্শিয়াল ব্যাংকও ইন্টারেস্ট রেট কমাবে। মধ্যবিত্ত এবং যারাই ইন্টারেস্ট দিয়ে থাকেন বা ইএমআই দিয়ে থাকেন ধারের উপরে, তাদের প্রত্যেকেরই মাথা পিছু একটু করে রেট কমা উচিত। আচ্ছা, এখানে আমি একটু বিস্তারিত জানতে চাই যে রেপো রেটের সঙ্গে সুদ কমানোর আশা আমরা মধ্যবিত্তরা কেন করি? না, রেপো রেট হচ্ছে যেটা আপনারা শুনলেন যে ব্যাংকগুলো তো ধার দেয়, ব্যাংকেরও টাকার দরকার হয়, ব্যাংকগুলো টাকা নেয় আরবিআই থেকে যে রেটে নেয় সেটাকে আমরা বলি রেপো রেট। আচ্ছা, এবার ব্যাংকের থেকে যখন সাধারণ মানুষ লোন নেয়, রেপো রেটটা যদি কমে তাহলে সাধারণ মানুষেরও এক্সপেকটেশন থাকে এবং ব্যাংকেরও সেটা কর্তব্যের মধ্যে পড়ে। আমি রিপিট করছি, কর্তব্য, যে ব্যাংকও কিন্তু সেই অর্থে সেই বেনিফিটটা তার কনজিউমারদেরকে দেবে এবং আচ্ছা। ব্যাংকও কম রেটে লেন্ডিংটা করবে। রেপো রেট যদি বেশি থাকে তাহলে দেখবেন ব্যাংকের রেটও বেড়ে যায়, রেট অফ ইন্টারেস্ট বেড়ে যায়, এবং আপনারও নিশ্চয়ই অনেক লোন চলছে। হ্যাঁ, আপনার স্বপ্নের একটা বাড়ি না, নিশ্চয়ই আপনি এখন একটা কিনেছেন। ওই খবর দিই, ভালো খবর দিক, আমার কোনো লোন চলছে না, সম্পূর্ণ লোন শেষ হয়ে গেছে, সুতরাং আমার ক্ষেত্রে কোনো সুবিধে বোধহয় নেই। সেটা আমি ভালো পরে খবর, আসছি, পরে আসছি। কিন্তু সাধারণ মানুষ যারা প্রোগ্রামটা দেখছেন হুম, তাদের হয়তো বিভিন্ন সময় বিভিন্ন দরকারে বা বিভিন্ন অ্যাসেট কিনবার জন্য তারা লোন নিয়েছেন, সেই লোনের যে ইএমআইটা হুম, সেই ইএমআইটা বাড়তে বাড়তে একটা দুর্বিষহ জায়গাতে চলে গেছিল, কারণ রেপো রেট বাড়ালেই ব্যাংকও বাড়িয়ে দেয়। হুম, এবার রেপো রেট যখন কমছে, ব্যাংকের কর্তব্য, আমি বারবার বলছি, ব্যাংকের কর্তব্য দায়িত্ব যে তত তাড়াতাড়ি হোক তাদের ওই রেট অফ ইন্টারেস্টটাকে কমিয়ে তার বেনিফিটটা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া, এবং তাতে সাধারণ মানুষের যে ইএমআইটা আপনি দিচ্ছিলেন সেই ইএমআইটা আপনি কম দেবেন। আপনার যদি ইএমআই বোঝাটা কমে তাহলে আপনার কাছে পকেটে কিছু উদ্বৃত্ত টাকা আসবে। এবং একটা কথা আমি বলবো যে সাধারণ মানুষের অনেকের ক্ষেত্রে অনেকে লোন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন, অনেকের ইচ্ছে আছে কিন্তু লোন নিতে চাইছিলেন না, তার কারণ হচ্ছে চড়া সুদ। এখন তাদের ক্ষেত্রে এই ইএমআইটা অ্যাফোর্ডেবল হবে এবং তারা হয়তো তাদের একটা স্বপ্নের বাড়ি বা স্বপ্নের ফ্ল্যাট কিনবার জন্য লোন নেবেন, এবং শুধু কি সেক্ষেত্রে বাড়ি দেখা না, যাবে গাড়ির ক্ষেত্রেও? গাড়ি, বাড়ি, পার্সোনাল লোন, আপনি ব্যাংক থেকে যা লোন নেবেন তার আচ্ছা, ক্ষেত্রেই আপনার ইএমআইটা আগে যা ছিল তার থেকে কম হবে। এর সঙ্গে সঙ্গে অন্যদিকে আরো একটা কথা বলি, দেখুন সবাই তো ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কেনেন, বাড়ি কেনেন তা নয়, অনেকে ব্যবসা করেন, ব্যবসাদাররা, উদ্যোগপতি যারা, তাদের ক্ষেত্রে ব্যাংক থেকে তারা যে রেট অফ ইন্টারেস্টে এতদিন টাকা ধার করতেন তাদের পক্ষে বেশি চড়া সুদে যদি আপনি লোন নিয়ে ব্যবসা করেন আপনার কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে, আপনি জিনিসের দামটাকে বাড়িয়ে দিতেন। এখন আপনার ক্ষেত্রেও আপনার একটু সুরা হবে, ব্যাংকের থেকে যে আপনি সুদে আপনি ঋণ নিয়েছেন, সেই ঋণের নতুন ঋণ নিতে গেলেও আপনি কম সুদে নিতে পারবেন, আর যে এক্সিস্টিং আপনার লোন চলছে সেটারও রেট অফ ইন্টারেস্ট যদি কমে যায় তাহলে আপনার যে রেট অফ ইন্টারেস্টটা কমে যাওয়ার জন্য আপনার ইন্টারেস্ট বাবদ যে খরচা সেটা আপনার কমে যাবে। উদ্যোগপতিদের ক্ষেত্রেও এটা একটা ভালো খবর, এবং আপনি যদি মানে একটুখানি বড় হরাইজনে দেখেন,
ভারতবর্ষে প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছিল একটাই কারণে, উদ্যোগপতিরা নতুন ভাবে কোনো উদ্যোগ নিচ্ছিলেন না, প্রাইভেট ওকে। ইনভেস্টমেন্ট করছিলেন না। তার কারণ হচ্ছে রেট অফ ইন্টারেস্ট এমন একটা জায়গা, এটা তো 2 লাখ 5 লাখ টাকার লোন নয়, তারা বড় টাকার লোন নেন। তাদের ক্ষেত্রে তাদের অনেক মুনাফার অঙ্ক কষাকষি থাকে, তো সেক্ষেত্রে তারা অতটা উৎসাহ দেখাচ্ছিলেন না। এখন আশা করব নিশ্চয়ই। যে 25 বেসিস পয়েন্ট কমেছে এবং এটা হয়তো শুরু হলো, এবং আমি আগামী দিনে আসবো একটা আমি আসবো অনির্বাণ। এবারে এখান থেকে আমার একটা প্রশ্ন, যে আমি একটু সাধারণ মধ্যবিত্তের কথা বলতে চাই, এবং বিশেষ করে নিশ্চয়ই তুমিও একটা নিশ্চয়ই স্বীকার করবে যে এখন যারা চাকরি 3-4 বছর হলো চাকরি করতে শুরু করেছে, তারা অনেকেই কিন্তু অনেক চিন্তা ভাবনা করছে। আমাদের মতো প্ল্যান্ড নেই, আনপ্ল্যান্ড ওয়েতে চলে না, তারা এখন যথেষ্ট প্ল্যান্ড ওয়েতে চলে। সেখানে আমরা অনির্বাণের কাছ থেকে পরামর্শ নেব যে আমার 22 লাখ টাকা যদি হোম লোন থাকে, আমার 18 লাখ টাকা যদি হোম লোন থাকে, আমার রেট অফ ইন্টারেস্ট কত হতে পারে, ইএমআই কত কমতে পারে, মোটামুটি ভাবে একটা হিসেব, গাড়ির লোন, বাড়ির লোন, পার্সোনাল লোন, সব ক্ষেত্রে। আমি একটু সাধারণ মানুষ যাদের কথা বলছিলাম তাদের কয়েকটা বক্তব্য দেখাই। নাগরিকেরই মানে মানে জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সুতরাং সেক্ষেত্রে যদি ইন্টারেস্ট রেটটা কম হয়, তাদের পক্ষে যদি ইএমআইটা একটু কম হয়, সেটা তো ভালোই হবে। যারা ফিক্সড ডিপোজিট ইনকামের উপর ডিপেন্ডেন্ট, সিনিয়র সিটিজেন, তাদের একটু প্রবলেম ফেস করতে হবে, এটা একটা বিশাল প্রবলেম। আর যদি দ্রব্যমূল্য কমার সঙ্গে যদি রেপো রেট কমায়, কোনো রকম চাপের নথি স্বীকার না করে, তাহলে সেক্ষেত্রে ঠিকই আছে। কিন্তু যেমন ইনফ্লেশন অনেক হাই, কিন্তু তার মধ্যেও ইন্টারেস্ট রেট কমিয়ে দিচ্ছে আরবিআই সরকারের কাছে নথি স্বীকার করে, তাহলে সেটা ভালো হচ্ছে না। রেপো রেটটা যেহেতু কমেছে, তো সাধারণ মানুষের জন্য সেটা ভালোই হচ্ছে, এবং সব দিক থেকে তারা জিনিসটাকে সাশ্রয় করতে পারছে না। সাধারণ মানুষের জন্য আমার তো মনে হয় এটা ভালো। রেপো রেট কমেছে মানে সাধারণ মানুষ যদি কোনো লোন নিয়ে কিছু গাড়ি কিনলো বা এরকম কিছু করে, তো সেক্ষেত্রে সাধারণ মানুষের যদি ইন্টারেস্ট কমে তো অবভিয়াসলি ভালোই হবে, সেটা বেটারমেন্টের জন্যই কাজে লাগবে। হোম লোন বা কার লোন তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু যারা আবার পেনশনভোগী আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা উল্টো এফেক্টও পড়তে পারে। তাদের হয়তো এটাই ইনকাম, সেই ক্ষেত্রে আবার তাদের ইনকামটা কমে যাবে, তো এটা তো মিশ্র প্রভাব হবে আর কি। এইখান থেকে আমি একটা প্রশ্নে আসি, যে সত্যি কি যারা পেনশনভোগী তাদের ক্ষেত্রে প্রবলেম হবে? না, পেনশনের সঙ্গে এই এটার তো কোনো রেপো রেটের সম্পর্ক কোনো নেই। সম্পর্ক নেই, কিন্তু উনি যাদেরকে মিন করতে চেয়েছেন তারা কিছু সংখ্যক প্রবীণ নাগরিক আছেন হুম। যাদের হয়তো সেরকম ভাবে আর্থিক সুরক্ষা নেই। পেনশন তো আচ্ছা। আপনি মানে সে রাজ্য সরকার থেকে পান বা কেন্দ্রীয় সরকার থেকে পান, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা ব্যাংকের সেভিংস এর উপরে ভরসা করে নিজের হ্যাঁ। দিন গুজরান করছেন, হুম। তারা পেনশনভোগী নন। পেনশনভোগী ছাড়া বিভিন্ন লোক আছেন যাদের Fixed deposit এ টাকা আর্থসামাজিক রেখেছেন। সুরক্ষা সেই অর্থে নেই। হুম। যারা একটা থোক টাকা ব্যাংকে পেয়েছেন, সেই টাকাটা আপনি ব্যাংকে রেখে তার থেকে মাসে মাসে ইন্টারেস্ট নিয়ে আপনি সংসার চালাচ্ছেন, হুম। বিশেষ করে প্রবীণ নাগরিক, হুম। তাদের ক্ষেত্রে একটা কষ্ট হবে, কারণ তাদের কেন? দৈনন্দিন খরচা, ওষুধের খরচা, এই সবগুলো কিন্তু ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে কিন্তু সেই রকম মানে মানুষজনের একটুখানি সমস্যা হবে, এটা নিয়ে কোনো না, অস্বীকার করা রেপো যায় না। রেটের সঙ্গে সুদ কমার সঙ্গে তাদের কেন অসুবিধা হবে, এইটা না, আমি বলছি আমি কি বলছি, তিনি তার ব্যাংকের যে ডিপোজিটস তার উপরে তো একটা ইন্টারেস্ট পেতেন। যখন রেপো রেটটা কমে গেল, তখন হ্যাঁ। ব্যাংক কিন্তু যেরকম লোনের উপরে ইন্টারেস্ট কমাবে, আপনার আচ্ছা। ফিক্সড ডিপোজিটস, আপনার এমনি ওকে, ডিপোজিটস ওকে। যা থাকবে তার উপরেও ইন্টারেস্টটা কমিয়ে দেবে। তো আপনি আগে যদি 10% তো নয়, ধরুন 6%, 7% একটু 7.2%, ইন্টারেস্ট হ্যাঁ। পেতেন, সেটা কিন্তু আবার ব্যাংক সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে। এটাই ও হচ্ছে আচ্ছা। একটা মার্জিনাল এফেক্ট, সেটা প্রবীণ নাগরিকদের উপরে তো একটুখানি সমস্যার ফেলবে, এটা অস্বীকার করা তার কোনো মানে যায় না। চাকুরিজীবী যারা, তাদের ক্ষেত্রে সুবিধে, বা মধ্যবিত্ত তাদের ক্ষেত্রে সুবিধে হচ্ছে যারা অনগোয়িং, কিন্তু প্রবীণদের ক্ষেত্রে আমানতের ওপরে যে ইন্টারেস্ট, যে সুদ, সেই সুদও সঙ্গে সঙ্গে কমবে সমান্তরাল ভাবে। অর্থাৎ এটা প্রবীণ নবীনের কথা নয় অয়নদা, এটা হচ্ছে আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, আমানত, হ্যাঁ, ডিপোজিটস করেন, আমানত করেন, তাহলে আগে যা রেট অফ ইন্টারেস্ট পাচ্ছিলেন এখন তার থেকে কম পাবেন। আর আপনি যদি ব্যাংক থেকে টাকা নেন, সেটা নবীন প্রবীণ যেই হন, আপনি যদি লোন নেন, তার ক্ষেত্রে আপনার ইন্টারেস্টটা কম পড়বে। আচ্ছা, এর আগে শোনা যাচ্ছিল যে এই মোদী সরকার আসলে শেয়ারে ইনভেস্ট করাতে বেশি উৎসাহী সাধারণ মানুষকে, বিশেষ করে সিপ যেটা আমরা বলি, স্মল ইনভেস্টমেন্ট
স্কিম বা কি যেন বলে সিপটা, আমি এখন খেয়াল পড়ছে না, এই সিপে রাখা Systematic investment plan। সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান